এই সরো সরো কি আছে ব্যাগিন সরো এটা বদ্দা এসে বদ্দারে নলা টলা যেদিন আছে ব্যাগিন ব্যাগিন দন করিব সরো তারা ব্যাগিন টসা শুরু পর্যন্ত না। আমি মেড ইন চিটং এর একটা শর্টে আমি অ্যাক্সিডেন্ট করি। দেখেন মিডিয়া তো একটু আলোর ব্যাপার, সবাই সুন্দরকে গ্রহণ করতে চায়, সুন্দরটাকে সবাই প্রাধান্য দেয়। হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না এককে করি দুই। উপস্থাপনার জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, বাচনভঙ্গি, ভাবরস, স্বরপ্রক্ষেপণ। সো আজকের পর থেকে কখনো এটা মাথায় আনবে না এবং এটা উচ্চারণ করবে না যে ছোট্ট কাজ করছো। জীবনটা তো উপস্থাপনার বাইরে না। আমি যদি সুন্দর করে বলতে পারি কথাটা কি, আপনি যদি উপস্থাপক বা অভিনেতা না হতেন কি হতেন? ব্যবসায়ী। ব্যবসায়ী। কেন? অনেক টাকা। বেশিরভাগ সিনেমা অশ্লীলতা ছড়িয়ে পড়ছে কেন? দর্শক অশ্লীলতা পছন্দ করে তাই অশ্লীল হচ্ছে আর কি। আসলে মেয়েরা টাকা ছাড়া কোনো গান টান কবিতা কোনো কিছুতে ইমপ্রেস হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কেল প্রেজেন্ট পডকাস্ট স্টেশন সিজন 2-তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের হোস্ট আরফিন আহমেদ। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ইরফাত আবেদ, যিনি কিনা জনপ্রিয় হোস্ট এবং যিনি কিনা জনপ্রিয় চলচ্চিত্র মেড ইন চিটাগংয়ে অভিনয় করেছেন। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি, ভীষণ ভালো আছি এবং আপনাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত হতে পেরে আরো ভালো লাগছে। আপনি যদি আপনার পরিচয়টা ডিটেলস একটু দর্শকদের বলতেন। আচ্ছা, আমার পরিচয়, আমি ইরফাত আবেদ, একজন সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী তো অবশ্যই, থিয়েটার কর্মী, আর মঞ্চে অভিনয় করছি, সেই সাথে উপস্থাপনা করছি এবং আমার চলচ্চিত্রের যে ক্যারিয়ার সেটিও শুরু করেছি। সো সংক্ষিপ্তভাবে যদি বলি, উপস্থাপক এবং অভিনেতা। আচ্ছা, আপনি চলচ্চিত্রে কিভাবে আসলে পদার্পণ করেছিলেন? হ্যাঁ, এই বিষয়টা একটু বলা উচিত। মেড ইন চট্টগ্রাম বা মেড ইন চিটং, যে চিটং, মেড ইন চিটং দিয়ে পুরো বাংলাদেশের মানুষ আমাকে চিনেছে। বিশেষ করে চট্টগ্রামের মানুষ তো আমাকে স্নেহ বলবো, ভালোবাসা বলবো, সব কিছু পেয়েছি। তবে আমার প্রথম সিনেমাতে আসা হচ্ছে 2020-এর দিকে, জাজ মাল্টিমিডিয়ার মাসুদ রানা চলচ্চিত্রের মাধ্যমে আমি প্রথম বড় পর্দায় নিজেকে স্টার্ট করি, নিজের স্টার্ট হয়েছে। যদিও সিনেমাটা এখনও বড় পর্দায় মুক্তি পায়নি, সম্ভবত এই ঈদে মুক্তি পাবে আর কি। আর সিনেমার শুটা জাজ মাল্টিমিডিয়ার মাসুদ রানার মাধ্যমে। আর মেড ইন চট্টগ্রাম হচ্ছে আমার তৃতীয় সিনেমা, যদিও এই সিনেমাটাই আমার এখন পর্যন্ত আমাকে হিট বলতে পারেন কিংবা আপনাদের সবার কাছে পৌঁছে দিয়েছে আর কি। আচ্ছা, আপনার অভিজ্ঞতা যদি বলতেন মেড ইন চট্টগ্রাম নিয়ে। মেড ইন চট্টগ্রাম ডেফিনেটলি আমার এখনকার যে কাজের যে পরিধি, তার মধ্যে মেড ইন চট্টগ্রামই হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। মেড ইন চট্টগ্রামের স্টার্টিংটা একটু পেছনে যেতে হবে। মেড ইন চট্টগ্রাম 2017 সালে এটির যিনি মেড ইন চট্টগ্রামের যদি সরাসরি বলি মানে স্ক্রিপ্ট রাইটার, স্বপ্নদ্রষ্টা রিয়াদ বিন মাহবুব ভাই আমাকে 2017 সালে ঠিক সন্ধ্যার পর থেকে আমাকে এটার স্ক্রিপ্টটা বলছিল কি যে এরকম একটা চট্টগ্রামের যেটা মেড ইন চিটাগং কিন্তু একটা নাটক ছিল প্রথমত, সম্ভবত 2012-13 সালে। এটা তখনকার সময় এই নাটকটা দেখেনি এমন কোনো মানুষ নাই। চট্টগ্রাম থেকে পুরো দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এই নাটকটাকে লোফে নেয়। তারপর মেড ইন চিটাগং টিম সিলেক্ট করে যে এটাকে বড় পর্দায় নিয়ে আসবে এবং রিয়াদ ভাই প্রথম মানুষ স্ক্রিপ্ট রাইটার মেড ইন চিটাগংয়ের স্ক্রিপ্টটি আমাকে শোনাই। আমাদের চকবাজার যে কি বলবো, যে আমাদের অলিখার মসজিদের পাশে বসে বসে আমরা হতাশাজনক লিকার খেয়ে, ঠিক পাঁচটা লিকার খেয়ে আমাকে পুরো গল্পটা বলে যে তুমি এখানে একটা ক্যারেক্টার করবা। এইভাবেই আসলে মেড ইন চিটাগংয়ের শুরু। তারপর তো দীর্ঘ সময় পার হয়ে গেল, করোনা আসলো, সব কিছু একটু এলোমেলো। মেড ইন চট্টগ্রাম নিয়ে কী হবে না হবে, আমি আসলে আগের যে ব্যাপারগুলো শুধুমাত্র 2017 সালে রিয়াদ ভাই স্ক্রিপ্টটা শেয়ার করলো, পরের বিষয়গুলো জানতাম না। দেন একটা সময় রিয়াদ ভাই বললো যে তোমার আরও কিছু ছবি দিতে হবে। যারা আমাদের এই মেড ইন চিটাগং সিনেমাটিকে স্পন্সর করেছিলেন, যেই প্রতিষ্ঠান স্পন্সর না করলে হয়তো সিনেমাটি আলোর মুখ দেখতো কিনা আমি অন্তত শিওর ছিলাম না। রবি বিঞ্জ ওনাদেরকে ছবি পাঠালো, দেন সিলেক্ট হলাম। তারপর থেকে আরও অনেক গল্প। আপনার এই ক্যারিয়ার আপনার পরিবার কেমন নিয়েছিল? সাপোর্ট ছিল পরিবার থেকে? পরিবার থেকে আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমাদের সমাজ ব্যবস্থায় পরিপূর্ণ সাপোর্ট আসলে খুব কম মানুষে পাই। আমিও তেমন যে আমি খুব বেশি যে শুরুর দিকটায় সাপোর্ট পেয়েছি তা না, কিন্তু আমার লক্ষ্য ছিল যে আমাকে একটা পর্যায়ে যেতে হবে বলতে আমাকে কাজটা করতে হবে। মঞ্চে যখন আমি শুরু করি,
মঞ্চ অভিনয়টা ভেতরে ভেতরে ছিল, যেটা আমি করব। মঞ্চটা আমার এমনিতে ভালো লাগে, আমি এখনও মঞ্চের কাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আর উপস্থাপনার ব্যাপারটা হচ্ছে কি, শুরুর দিকে আমার মনে হতো যে না, আমি একটু দেখতে টেকতে কালো টালো মানুষ, সো আমি একটু কথা বলতে শিখতে পারলে ভালো লাগতো, মানুষজন আমার সাথে কথা বলবে। তো উপস্থাপনাটা আমি যদি বলি, আমি এটাকে এখনও বলি যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে উপস্থাপনা বা কথা বলতে শিখতে পারাটা আমার এখন পর্যন্ত স্বপ্ন। আমরা জানি বর্তমান সমাজ ব্যবস্থায় রঙের ভেদাভেদ করে, এটা আপনার পক্ষে কতটুকু যৌক্তিক ছিল আপনার ব্যাপারে? রং আসলে একটু তো হয়, হ্যাঁ। মিডিয়াতে দেখেন, মিডিয়া তো একটু আলোর ব্যাপার, সবাই সুন্দরকে গ্রহণ করতে চায়, সুন্দরটাকে সবাই প্রাধান্য দেয়। কিন্তু আসলে যোগ্যতা থাকলে, সততা থাকলে, পরিশ্রমটা যদি আপনি করতে পারেন, রং, উচ্চতা কিংবা দেখতে কেমন, এগুলোকে আসলে খুব বেশি দরকার হয় না। যখন মেড ইন চিটাগং আপনার কাছে অফার এসেছিল, কেমন লেগেছিল তখন? প্রথম দিকে তো রিয়াদ বিন মাহবুব ভাই যখন বললো, আমি ভাবতে লাগলাম যে আচ্ছা, আমি সিনেমা করব বড় পর্দায়। সিনেমাটা আসলে প্রত্যেকটা শিল্পীর বা প্রত্যেকটা অভিনেত্রীর স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার, আমি ওর ব্যতিক্রম নয়। কিন্তু আমি ভাবছিলাম যে মানে মেড ইন চিটংটা একটা আলাদা বিষয়, কারণ হচ্ছে কি, এটা যখন নাটক আকারে প্রচারিত হতো, তখন আমি নিজেও এটার জন্য এত বেশি পাগল ছিলাম যে ঠিক 8টার মধ্যে টিভির সামনে বসা। তো মেড ইন চিটংয়ে কাজ করবো, এটা একটা হাইপ ছিল। কিন্তু ভাবতে পারিনি যে আসলে আমি করব। দেন রিয়াদ ভাই, আমি যদি বলি মেড ইন চিটংয়ের, আসলে রিয়াদ বিন মাহবুব যদি আমাকে সিলেক্ট না করতো, বা উনি ওনার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি বোধে আমাকে নিয়ে নিল, তো ওইটা না হলে আমার আসলে বাংলাদেশের মানুষ আসলে আমাকে চিনতো না আর কি। মেড ইন চিটাগংয়ের কোনো স্মৃতি যদি শেয়ার করতেন মজার, যা এখনো মনে পড়ে? হ্যাঁ, অনেক স্মৃতি মেড ইন চিটং নিয়ে, অনেক স্মৃতি। মেড ইন চিটংয়ের আমাদের ডিরেক্টর রাফাত ভাই এবং ইমরাউল রাফাত, এবং আমাদের যিনি সহকারী পরিচালক ছিলেন ইমেল ভাই, যাকে আমি এই সিনেমার চলাকালীন সময়ে বা এখনও বলে, আমি আসলে ওনার কাছে অনেক কৃতজ্ঞ। উনি আমার মেন্টরের মতো কাজ করছে। আর আরেকজন মানুষ, আসলে উনি না হলে বা উনি না থাকলে সিনেমা হতো কি না, কি হতো, বা যার স্নেহটা আমি আসলে পরিবারের পরে সবচেয়ে বেশি পেয়েছি, আসলে বাংলাদেশের সঙ্গীতের কিংবদন্তি পার্থ বড়ুয়া। তো দাদার সাথে যখন প্রথম দিন পরিচয় হলো, দাদাকে তো সবসময় পর্দায় দেখেছি, সামনাসামনি কনসার্টে দেখেছি, তো দাদার সাথে কাজ করবো এটার এক্সাইটমেন্টে তো আমি নিতে পারছি না যে পার্থ বড়ুয়ার সাথে কাজ করব, এবং সেই সাথে অপর্ণা ঘোষ, নাসিরুদ্দিন খান, আরেক কিংবদন্তি আমাদের চট্টগ্রামের। তো সবাই তো গুণী মানুষ, এখানে আমি একদম মানে কিছুই জানি না এরকম একটা মানুষ। তো শুরুর দিনটা দাদার সাথে প্রথমে কথা বললাম, দাদা কথা বললো, এইটা আমার কাছে খুবই সুখের স্মৃতি। আর দুঃখের স্মৃতি বা অনেক স্মৃতির মধ্যে একটা স্মৃতি, আমি মেড ইন চিটংয়ের একটা শর্টে আমি অ্যাক্সিডেন্ট করি। সেটা হচ্ছে, বা এটা অনেকেই জানে না, খুব কম মানুষই জানে, আমি বাজিত লিঙ্কের একটা শর্ট ছিল, লম্বা শর্ট, এটা ডোন শর্ট ছিল। ওখানে আমি, নাসির ভাই এবং হচ্ছে যে আমাদের মুকিত জাকারিয়া ভাই, যিনি ওই মানে মেড ইন চিটংয়ের ঘটক ক্যারেক্টারটি করেছেন, মাঝখানে উনি ছিলেন, আর পেছনে আমি, নাসির ভাইয়ের সামনে। নাসির ভাই স্টার্ট দিতে গেল, পেছন থেকে আমি পড়ে গেছি, তো আমার হাতটা ছিলে গেছে। এবং আমি এতটুকু মনে আছে যে আমি ব্যথা পাচ্ছিলাম, কিন্তু আমার তো অনেক বেশি এক্সাইটমেন্ট যে আমি মানে আমি কাজ করতে পারবো না, বা আমার এখন যদি ব্যথা বলি তাহলে তো আমাকে এই শটটা নিবে কি নিবে না। তো সবাই বুঝছে যে আমি আসলে খুবই মোটামুটি ভালোই ব্যথা পাচ্ছি। সো স্মৃতিটা মনে পড়ে। এরপরে উঠার পরে সবাই চিন্তা করতেছিল যে আবেদ অসুস্থ হয়ে যাবে কিনা বা কী হবে। আমি বলছি না, আমি শর্ট দিব। আসলে আপনি তো উপস্থাপক, পাশাপাশি অভিনেতা, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি ছিল? মানে উপস্থাপনা বা মিডিয়ার কাজের মধ্যে, নাকি সবকিছু মিলে? সবকিছু মিলে। শিক্ষা তো শিখছি, আসলে এখনো কিছুই শিখতে পারিনি, তবে যেটুকু পথ চলা এইখানেই যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে কি, পরিশ্রম করতে হবে, সৎ থাকতে হবে। মনে করেন আমি উঠতে গেলাম একটা অভিনেতা হিসেবে, জি, আমি তো অনেক রিজেকশন পাবো, আপনি কি কোনো পেয়েছিলেন রিজেকশন? হ্যাঁ, এটা ক্যারেক্টার স্ক্রিপ্ট যদি আমাকে অনেক ক্ষেত্রে হয় যে স্ক্রিপ্টের অনুযায়ী দেখা যাচ্ছে যে আমি পরিচালক যিনি আছেন বা যিনি এটার পেছনে কাজ করছেন, যারা কাজ করছেন তারা বলছেন না যে এই ক্যারেক্টারের জন্য আবেদ হতে পারে, হ্যাঁ। কিন্তু মাঝে মধ্যে হয় না যে চূড়ান্ত যখন সিলেকশানে আসে, পরিচালক চিন্তা করছে না ওর একটু এই ক্যারেক্টার জন্য একটু ভালো হাইট হলে ভালো হতো, এই স্পেশালি আমার হেয়ার স্টাইলে একটা ব্যাপার আছে, এইটা হলে ভালো হতো, এরকম ছোটোখাটো বিষয় হয়। আর যেটা বাধা বিপত্তি, এগুলো আসলে পার্ট,
এগুলো থাকবেই। ওইগুলো সামলান কিভাবে? এগুলো প্রথমত সামলাতেই চাই না আমি, কারণ কোনো বাধা বিপত্তি যারা করতে চায় বা যারা আসে ওনারা একটু হ্যাপি থাকলে আমার ভালো লাগে। যারা আমার ক্ষতি করতে চায় আমি তাদেরকে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ভাবি আর কি। আপনার কেরিয়ারের লক্ষ্য কি? প্রথমত মানুষ হওয়ার চেষ্টা করছি, মানুষ হতে চাই, কোনো একটা সময় মানুষ হতে চাই। আর হচ্ছে কি ক্যারিয়ারের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা কাজকেই, প্রতিদিনের কাজকে প্রতিদিনের মতো করে এগিয়ে যেতে চাই, কাজ করতে চাই, পর্দায় থাকতে চাই। পর্দা সেটা ছোট পর্দা হোক বড় পর্দা হোক, কাজের মধ্যে থাকতে চাই, মঞ্চে থাকতে চাই। আসলে এত কিছুর মধ্যে আপনি নিজেকে প্রেরণা কিভাবে দেন? প্রথম প্রেরণা হচ্ছে কি আমাকে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে প্রেরণা। এগিয়ে যেতে হবে বাধা বিপত্তি সব ফেলে? হ্যাঁ, যেটাই আসুক মানুষকে এগিয়ে যেতেই হবে। আপনার অভিনীত চরিত্রগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে প্রিয়? মানে একেবারে সন্ধ্যাতীতভাবে মুন্সী চরিত্রটা, যেটার মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ আমাকে চেনে। আপনার কাছে কয়েকটা স্মৃতি যদি বা কয়েকটা ডায়লগ যদি আমাদের বলতেন। ডায়লগ তো আসলে অনেকগুলো ছিল, মানে একটা ডায়লগের কথা মনে পড়তেছিল এরকম, আমরা যে ডায়লগটা হচ্ছে কি আমাকে নাসির ভাই বলতেছিল, মুন্সি হাত আইনস না কি কি আইনস, তো আমি বলতেছিলাম বদ্দা লোসিয়ান লিন্দে ধুয়া উগা লম্বা উগা বাইটটা আর ওইটারে ট্যাবলেট খাওয়া দিম নাকি। সো এরকম একটা ডায়লগ ছিল বোধহয়। আরেকটা ডায়লগ হচ্ছে যে আমরা যখন মেজবানে ঢুকতেছিলাম তখন ওখানে আমি একটু অ্যাজ এ গার্ডের মতো বা পাতি মাস্তানদের মতো বলতেছিলাম, এই সরো সরো, হ্যাঁ কে আছো ব্যাগুন সরো, এটা বদ্দা এসছে, বদ্দারে নলা টলা যেগিন আছে ব্যাগিন ব্যাগিন দন পরিব, সরো তোরা ব্যাগিন টসা শুরু পর্যন্ত না বদ্দা জিল্লা হইল্লা দন পরিব। মেড ইন চিটাগং আরেকটা মজার ছিল গরু চুরির ব্যাপারটা, ওইটার সাথে কি কোনো কিছু সম্পৃক্ত আছে আপনার লাইফে? হ্যাঁ, লাইফে মানে আমি মানে চুরি সরাসরি করতে পারি নাই, যেহেতু আমি ও ধরনের স্মার্ট নই, কিন্তু আমি চুরি করাতে সাহায্য সহযোগিতা করেছি, বুদ্ধি পরামর্শ কুপরামর্শগুলো দিয়েছি অনেক। আমি আমার অনেক বন্ধুকে কুপরামর্শ দিয়েছি এবং সেই কুপরামর্শ পেয়ে অনেকের জীবনে নানাবিধ অসুবিধা হয়েছে, ভালো কিছু হয়েছে। কুপরামর্শ দিতে ভালো লাগে আমার। আমরা জানি আপনি চরিত্রের সাথে একদম মিশে যান, কিভাবে? হ্যাঁ, এটা তো আমরা যেহেতু মঞ্চ করি, মঞ্চ আমাদেরকে এভাবে চেষ্টা করেছে যে মাপ করতে। আর চরিত্রের সাথে মিশে যাওয়ার চেষ্টাটা হচ্ছে কি আসলে যেই ক্যারেক্টারটা আমাকে দেওয়া হচ্ছে সেই ক্যারেক্টারকে ভালোভাবে প্রেজেন্ট করাটাই হচ্ছে কি আসলে অ্যাজ এ অভিনেতা হিসেবে আমার দায়িত্ব কি। আপনি তো অনেক বড় বড় সিনিয়র অভিনেতার সাথে কাজ করেছেন, কোন অভিনেতা আপনার সবচেয়ে প্রিয়? কার সাথে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সত্যিকার অর্থে যাদের সাথে কাজ করেছি আমি সৌভাগ্যবান। এখন পর্যন্ত আমি অনেক 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 গুণী অভিনেতাদের সাথে অভিনেত্রীদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। সবার সাথে আমার ভালো লেগেছে। তার মধ্যে আমি আখম হাসান ভাইয়ের সাথে কাজ করেছি প্রথম ধারাবাহিক করার পর থেকে। আমার প্রথম মিডিয়া গুরু যিনি বর্ণনাথদা, ওনার ডিরেকশনে কাজ করেছিলাম একটি ধারাবাহিকে। এরপরে যখন আখম হাসান ভাইয়ের সাথে কাজ করি আমার কমফোর্টেই লাগে। দেন গুরু আছেন গাজী রাকায়েত বসের সাথেও কাজ করেছি। ওনার সাথেও আমার উনি অনেক 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 বড় মাপের একজন অভিনেতা, কিন্তু উনি এত বেশি সহজ, এত সরলভাবে আমাকে পাশে রেখেছিলেন। দ্যাট টাইম আমার মনে হচ্ছে যে ভালো লেগেছে আর কি। কোন পরিচালক বা অভিনেতার সাথে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে? পরিচালক যদি হয় আমি ডেফিনেটলি আমার রিসেন্টলি, এটা যদিও এখনও বলছি না, আমার রিসেন্টলি পরিচালকের কথা যেহেতু বলছেন, একজন পরিচালকের সাথে কাজ করার স্বপ্ন ছিল, আমি ওটা ইতিমধ্যে করে ফেলেছি। সো এখন আসলে অবশ্যই বসের সাথে কাজ করতে চাই, মোস্তফা সরোয়ার ফারুকী বসের কাজ করতে চাই। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে রসিক অভিনেতা বা অভিনেত্রীকে? আমি যাদের সাথে কাজ করেছি এমন না, আপনি যাদের সাথে কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে যাদের সাথে কাজ করেছি রসিকের মধ্যে যদি আমার কাছে অপর্ণাদির সাথে কাজ করতে পেরে মনে হয়েছে যে উনি খুব রসিক। হ্যাঁ, উনি সেরা। উনি আসলে মানে কি বলবো, অনেক বড় মাপের অভিনেত্রী। কোন চরিত্রের সাথে আসলে আপনার লাইফের মিল রয়েছে আপনার করা? আমার একটা শর্ট ফিল্মের কথা মনে পড়ছে, আমার নামায়। শর্ট ফিল্মটা ঢাকার একটা নতুনদের নিয়ে যে একটা ফেস্টিভ্যাল হয় সেখানে পুরস্কার পেয়েছিল। ওখানের গল্পটার সাথে আমার মিলে যায়, মানে অনেক ক্ষেত্রে মিলে যায় যে আমরা যে কাজগুলো করি, হয়তো আমি আপনাকে ঠকাচ্ছি, দেন আপনি কিন্তু আমাকে ঠকাচ্ছেন, পরবর্তীতে আপনি অন্য জায়গায় গিয়ে ঠকছেন। সো এটা সার্কেল হয়ে আসেন আর কি। সো এটা আমার কাছে মনে পড়ে সবসময়, যেটা আমার সাথে মিলে যায়। আপনি তো সিনেমায় কাজ করেছেন, আবার নাটকেও কাজ করেছেন, কোনটাকে আপনার কাজ করতে বেশি ভালো লাগে?
সিনেমার ব্যাপারটা তো আসলে একটা ড্রিম ব্যাপার। সিনেমা তো বিশাল বড় পর্দা, সবারই ড্রিম থাকে। যেহেতু সিনেমায় কাজ করেছি, সাম্প্রতিক সময়ে আমি ওটিটিতেও কাজ করেছি, সো আমি যে কোনো মাধ্যমে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে এটা অবশ্যই যেটুকুন আমার সাথে সামঞ্জস্যতা থাকে সেই ধরনের কাজ করতে আসলে ভালো লাগবে। দুটোর মধ্যে পার্থক্য কি সিনেমা আর নাটকের মধ্যে? অনেক পার্থক্য। প্রথমত হচ্ছে কি, নাটকের অ্যারেঞ্জমেন্টের থেকে শুরু করে নাটকের স্ক্রিপ্টিং, নাটকের গল্প বলার ধরন এবং সিনেমায় সেটা পরিপূর্ণভাবে ভিন্ন। কারণ সিনেমাটা হচ্ছে অনেক বড়োভাবে উপস্থাপন করতে হয়। সিনেমার যে টিমটা হয়, যে প্রোডাকশন টিম হয়, আর্টের যে ডিরেকশনের টিম হয়, প্রত্যেকটা জিনিসেই একটা বিশাল ব্যাপার সিনেমাটা। আর বাজেট তো অবশ্যই, আমরা যেখানে নাটকের বাজেটটা একটা মিনিমাম পর্যায়ে থাকে, কিন্তু সিনেমার বাজেটটা অনেক বড় আকারের হতে হয় আর কি। সিনেমার ডিটেলিংগুলো অনেক 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 সূক্ষ্ম হয়। অনেকক্ষণ তো সিরিয়াস কথা হলো, এখন যদি একটু ফান পার্টে যাই, আপনি কি কিছু মনে করবেন? না না, একদম। আচ্ছা, তাহলে এখন একটু র্যাপিড ফায়ার খেলি আপনার প্লিজ সাথে। প্লিজ। প্রিয় অভিনেতাকে? হ্যাঁ, নিঃসন্দেহে মোশাররফ করিম। নাটক নাকি সিনেমা? এখন সিনেমা। অপছন্দনীয় অভিনেতা বা অভিনেত্রী? কেউ নেই। কেউ নেই? না, সবাইকেই ভালো লাগে? হ্যাঁ, শিখছি আমি। খলনায়ক চরিত্র নাকি রোমান্টিক, কোনটা ভালো লাগে? চ্যালেঞ্জিং তো খল, বাট নিজেকে ইমপ্রেস করার জন্য মাঝে মধ্যে কল্পনা করি যে রোমান্টিক, সেটা আমাকে দিয়ে মনে হয় না হবে। কেন, রিজন কি? আসলে সবাই সুদর্শন দেখতে পছন্দ করে, আমরা সবাই মুখে বললো আমরা আসলে সুন্দর দেখতে পছন্দ করি, তো ওই অর্থে আমি আসলে নায়ক, মানে নায়কের মতো সুদর্শন কিনা আমারও সন্দেহ আছে, মানুষের তো থাকবেই। আচ্ছা, সকালে চা নাকি কফি? অবশ্য ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি। যদি টাইম ট্রাভেল করতে পারতেন, আপনি কি ভবিষ্যতে কি যাইতেন নাকি অতীতে? প্রেজেন্টেই থাকতে চাই। কেন, ভবিষ্যৎ বা অতীত কোনোটাই দেখতে চান না? অতীত তো আসলে অনেক ধরনের ভালো খারাপের মধ্যে, আর ভবিষ্যৎ তো না জানাই ভালো। আচ্ছা, সবচেয়ে ভয় পান কোন জিনিসকে? মানুষ যখন মিথ্যা কথা বলে। নারী কি ছলনাময়? ডেফিনেটলি। আপনার সাথে ছলনা করেছিল? অসংখ্যবার। আপনি প্রেম করছেন? চেয়েছিলাম, অর্থের অভাবে পারিনি। ছ্যাঁকা? সরাসরি অর্থে না, কিন্তু প্রাসঙ্গিক অর্থে অবশ্যই। ছ্যাঁকা খাইছেন? মানে সরাসরি খেয়ে উঠতে পারিনি, কারণ শাঁখা খাওয়ারও একটা লাগে, একটা ইনভেস্টমেন্ট লাগে। আমার কাছে ওই ইনভেস্টমেন্টও নাই। দিছেন? দিছি সম্ভবত। চট্টগ্রাম নাকি ঢাকা? ডেফিনেটলি চট্টগ্রামের মানে চট্টগ্রামের বাইরে এখনো হতা নেবে। প্রায় তাই বললাম। হ্যাঁ, আমি ঢাকায়ও আমার একটা অ্যাড্রেস আছে, ঢাকায় থাকা হয় কাজের সূত্রে। আচ্ছা, যদি আজই জীবনের শেষ দিন হতো, কি করতেন আজকে? কথা বলাটা শিখতে চেষ্টা করতাম আর কি, কারো কাছ থেকে বলতাম যে ভাই কথা কীভাবে সুন্দর করে বলা যায়। সবচেয়ে প্রিয় বাংলা সিনেমা? মানে আসলে এগুলো মিথ্যা কথা বলা হবে, সবাই তো গুছিয়ে গুছিয়ে পজিটিভ অর্থে বলে। আমি প্রথম সিনেমাটা দেখছি খারাপ সিনেমা, ফায়ার। এটা বাংলাদেশের অস্থির সিনেমাগুলোর মধ্যে অন্যতম। কোনো লুকানো প্রতিভা আছে কি? লুকানো প্রতিভা হচ্ছে যে মানুষ বুঝতে পারে না যে আমি আসলে সবসময় সত্য বলার চেষ্টা করি, এটা একটা প্রতিভা সম্ভবত, যে আমি আসলে ফান করলেও সত্য বলার চেষ্টা করি। আপনার সবচেয়ে প্রিয় ডায়লগ? সিনেমার ক্ষেত্রে নাকি এমনি? আপনার যে কোনো একটা, আপনার ডায়লগ। আমার ডায়লগ নাম, আমার আসলে একটা কবিতার দুটো লাইনের কথা মনে পড়ছে, এরকম হচ্ছে কি, হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না এককে করি দুই। আহা, রোমান্টিক, আপনি তো অনেক রোমান্টিক। অভাবের কারণে প্রকাশ করতে পারে না, আসলে মানুষ একটা না একটা সময় রোমান্টিক থাকে বা হওয়ার চেষ্টা করে। আপনি তো বললেন আপনি অর্থের অভাবে করতে পারেননি প্রেম, ওইটা যদি স্মৃতিচারণ করতেন আমাদের সাথে। প্রেমের স্মৃতি? প্রেমের স্মৃতি। আচ্ছা, প্রেমের স্মৃতি আসলে সত্যি বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সত্যই বলতে হবে। বলতে হবে। আচ্ছা, প্রথম দিকে হচ্ছে কি 2009-এর দিকে আমি যখন মঞ্চে কাজ করি, তখন একজন সুন্দরী আমার প্রেমে পড়েছিল। এটা আমার কাছে এখনও বিশ্বাস হয় না যে কেন সে প্রেমে পড়েছিল, কারণ আমি দেখতে তখনও সুদর্শন ছিলাম না, তখন আমার অবশ্য চুল ছিল। সো এইটা একটা বিষয়। আর এটা তার সাথে সে যখন আমার সাথে কন্টিনিউ করতে চেয়েছিল, তখন আসলে আমি এতেও ছোটো ছিলাম, মানে আমার মতো করে ছোট ছিলাম, আমি বুঝতে পারিনি যে আসলে সে আসলে আমাকে ভালোবাসে, বিশ্বাস হয়নি। আচ্ছা, অনেক ফান পার্ট হলো, এখন আবার পয়েন্টে চলে আসি।
আমরা জানি আপনি ঢাকা, চট্টগ্রাম সব জায়গায় দাপিয়ে বেড়ানো একজন উপস্থাপক। আসলে এখানে পদার্পণ কিভাবে হয়েছিল আপনার? ওই যে শুরুতেই বললাম, প্রথমত হচ্ছে কি আমি ছোটবেলায় থেকেই চিন্তা করতাম যে না, আমি কথা বলতে শিখতে চাই, উপস্থাপনার ব্যাপারটা আমাকে খুব বেশি টানতো। এটা কি ছোটবেলার ইচ্ছা ছিল? ছোটবেলার ইচ্ছা ছিল, কিন্তু আমি ইচ্ছাটাকে অনেকে করে না, ইচ্ছাটাকে ইচ্ছার মধ্যে রেখে দেয় বা স্বপ্নটাকে অন্যের দোষারোপ করে স্বপ্নের জন্য কোনো কাজ করে না। আমি সেই রকম মানুষ ছিলাম না। আমি আমি প্রথম মাইক্রোফোনে, যদি ভুল না হয় 2005-এর দিকে আমার বন্ধুদের একটা ক্রিকেট টুর্নামেন্টে মাইক্রোফোনে ওরা আমাকে দায়িত্ব দেয়, আমি ওদের কাছ থেকে একটা সম্মানীয় নিয়েছিলাম। তখন একটা সম্মানীটা আমাকে তখন ইন্সপায়ার্ড করে যে আমি পারবো। দেন চিন্তা করলাম যে আমি এরপরে করতে 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 দেখা যাচ্ছে মাইক্রোফোন ধরতেছি, প্রোগ্রাম করতেছি, কি বলতেছি জানি না, হচ্ছে কি না। পরে আমি বোধন আবৃত্তি পরিষদ, অবিভক্ত বোধনে আমি শুরু করি। সো 2009 সালে। শিল্পকলায় ছিলেন? না, আমি বোধন আবৃত্তি পরিষদ, তখন আমাদের কর্মশালা হয়েছিল মিউনিসিপ্যাল স্কুলে আর কি। তো তখন বোধন আবৃত্তি পরিষদে যখন শুরু করি তখন উচ্চারণের ক্লাস করলাম। উচ্চারণের ক্লাসে আমাদের একজন শিক্ষক ছিলেন, আমাদের ক্লাস নিয়েছিলেন জহিরুল ইসলাম রানা ভাই। উনি সংবাদ প্রেজেন্টার ছিলেন। তো ওনাকে বললাম কি যে ভাই আমি তো উপস্থাপনা করতে চাই, আমি তো উপস্থাপনা পারি। তো হেসে বলতেছিল, বাবা তুমি উপস্থাপনা করতে চাও বা তুমি পারো, করেছো, এটা তোমার ভালো সাহস বা এটা তোমার স্পিড, কিন্তু বাবা তুমি কিছুই পারো না, তুমি একটু মনোযোগ দাও, দুষ্টামি বাদ দিয়ে একটু উচ্চারণের যে ক্লাসগুলো আমি করছি বা নিচ্ছি এগুলোকে একটু মনোযোগ দিয়ে বাসায় গিয়ে একটু দেখো, এটার মধ্যেই তুমি পাবে আসলে তোমার ভুলগুলো কোথায়। যখন শুরু করলাম দেখছি আমার পুরো প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষরেই ভুল, এবং আমি এটা চিন্তা করতে অসুস্থ হয়ে যাচ্ছিলাম, পাগলের মতো যাচ্ছিলাম, কি রে এতদিন কি বললাম, কি হচ্ছে। সো তখন থেকে একটু যেহেতু আপনি ব্যর্থ হতে 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 তারপর একটা পর্যায়ে গিয়েছে। হ্যাঁ, আমরা যারা নতুন হোস্ট হতে চাচ্ছে, উপস্থাপক হতে চাচ্ছে, তাদের জন্য কিছু টিপস যদি দিতেন। প্রথম টিপস, আসলে টিপস বলবো না, আমি একজন ভাই হিসাবে বা এই অঙ্গনের কর্মী হিসাবে যেটা বলবো, উপস্থাপনাটা প্রচণ্ড একটা শৈল্পিক বিষয়। উপস্থাপনার জন্য প্রথমত যেটি প্রয়োজন সেটি হচ্ছে কি শুদ্ধ উচ্চারণে কথা বলতে যে পারা, সেটাকে আয়ত্তে আনা। এবং উপস্থাপনার জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, বাচনভঙ্গি, ভাবরস, স্বরপ্রক্ষেপণ, এবং যে বিষয়গুলো আছে প্রশিক্ষণের মাধ্যমে যেগুলো আমরা প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ নিতে পারে, সেই প্রশিক্ষণটা নেওয়া এবং বেশি বেশি করে চর্চা করা, কারণ চর্চার কোনো বিকল্প নাই। এবং আরও একটি বিষয় সেটি হচ্ছে কি আপনার মধ্যে ওটা থাকতে হবে যে আমাকে এটাকে অনুশীলন করতে হবে, বেশি বেশি অনুশীলন করতে হবে এবং সততার সাথে অনুশীলন করতে হবে। আমি এই ক্ষেত্রে আমার একটা বিষয় মনে পড়ছে এর মধ্যে, আমার প্রথম যিনি মঞ্চের গুরু, প্রথম বলতে উনি এখনও আমার গুরু, শ্রদ্ধেয় প্রদীপ দেওয়ানজি, ওনাকে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চেন। প্রদীপদাকে একবার আমি এরকম একটা প্রশ্ন করছেন, দাদা আমি কী করতে পারি, আমি তো, দাদা আমাকে বলতেছে তুমি তো বেশ ভালোই যে ঢাকায় যাচ্ছ, কাজটা করতেছো, নাটক কাজ করতেছো, উপস্থাপনা করতেছো। দাদা আমি খুব ছোট্ট কাজ করতেছি। ছোটো কাজ, এটা কেমন কথা? তো আমি বলছি না দাদা, মাত্র দেখা যাচ্ছে যে 2-3টা সিকোয়েন্স করতেছি, বা আমাকে এখন যারা উপস্থাপনার জন্য ডাকছে তারা আমাকে আসলে তো সম্মানটা খুব কম দিচ্ছে। বলছে না, তুমি 1 মিনিটের যদি অভিনয় করে থাকো তাহলে তোমার ওই 1 মিনিট ছাড়া কি নাটকটা প্রচারিত হয়েছে? আমি বলছি না দাদা, বুঝতে পারছি না আসলে কি বলতে চাচ্ছেন। বলছে শোনো, তুমি যেহেতু তোমার ওই 1 মিনিটের অভিনয় ছাড়া নাটকটা প্রচারিত হচ্ছে না, তার মানে তুমি ওখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অভিনেতা বা গুরুত্বপূর্ণ একটা অংশ। সো আজকের পর থেকে কখনো এটা মাথায় আনবে না এবং এটা উচ্চারণ করবে না যে ছোট্ট কাজ করছো। উপস্থাপনার ক্ষেত্রেও তুমি যেই মঞ্চে কাজ করছো, যেই মঞ্চের সংগঠকরা তোমাকে নিয়ে গেছেন অ্যাজ এ উপস্থাপক হিসেবে, একজন উপস্থাপক হিসেবে তোমার মাথায় থাকতে হবে এটাই তোমার জীবনের সবচেয়ে বড় প্রোগ্রাম। এই প্রোগ্রামটাতেই তোমাকে সুন্দরভাবে সবচেয়ে ভালো করে পারফর্ম করতে হবে। তোমার জন্য আসলে কোনো মঞ্চই ছোট না, কোনো অভিনয়ের জায়গাটা ছোট না, প্রত্যেকটা জিনিসই তোমার জন্য গুরুত্বপূর্ণ। ছোট বা অল্প বলতে কিছু নেই, তুমি খুবই গুরুত্বপূর্ণ এভাবে চিন্তা করবে। আসলে উপস্থাপনা তো শুধু মঞ্চে উপস্থাপন করা তা না, আমরা জীবনে সবসময় কোনো কিছু আমাকে প্রশ্ন করলে আমি তার উত্তর দিলাম, ওটা গুছিয়ে দেওয়া, ওগুলোও একটা উপস্থাপনায় পড়ে। তো এটা যদি একটু বুঝাই বলতেন। আচ্ছা, এটা আমরা আসলে প্রায় ভুল করি। আমি আমার ভুলের কথা যদি বলি, আমরা যেমন হয় না যে কেউ জিজ্ঞেস করতেছে যে তুই আজকে 4টার দিকে কি আসতে পারবি জিসি মোড়ে?
আমরা ফোনের মধ্যে বলছি হ্যাঁ মানে আচ্ছা দোস্ত মানে আচ্ছা ভাইয়া মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আসলে এটা তো আসলে জীবনটা তো উপস্থাপনার বাইরে না। আমি যদি সুন্দর করে বলতে পারি কথাটা, এবং যেই মেসেজটা আমি দিতে চাচ্ছি যে না আমি 4টার মধ্যেই জিসি মোড়ে থাকবো, এটাকে পরিপূর্ণ তথ্যটা দিতে পারাটাও একটা উপস্থাপনা, এবং এটা আমাদের দেওয়া উচিত। আমরা প্রায় সময় হয় না, বাসায় আম্মা যখন বলে কে তুই ভাত কখন খাবি, আসতেছ না কেন, যাও আম্মা বসতেছি, আচ্ছা খাবো। এটা এত আড়ষ্ট করে বলার কিছু নাই, আম্মাকে বলতেই পারতাম আমরা, বা বলতেই পারি যে আম্মা আমি একটু পরে আসছি, একটু পরে আমি খেতে বলবো, অসুবিধা নেই তোমরা খেয়ে নাও, আমি একটু পরে বসবো। এই সৌন্দর্যগুলো, ছোট ছোট সৌন্দর্যগুলো কিন্তু দিন শেষে মানে অনেক সুন্দর করে আমাদের জীবন, এবং আমাদের কথা বলার পরিধির যে সৌন্দর্য সেটিকে কিন্তু পরিপূর্ণ করে। চট্টগ্রামে উপস্থাপক যারা চাটগাইয়া, তাদের কিন্তু উপস্থাপনা করতে গেলে একটা চাটগাইয়ার টোন চলে আসে। এটা কিভাবে আপকামিং করা যায়? চর্চা করতে হবে, আর এটা মাথায় রাখা যাবে না, কারণ আমাদের চট্টগ্রামের মানুষজন পুরো বাংলাদেশে এবং পৃথিবীতে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, আমাদের চট্টগ্রামের মানুষই কিন্তু নেতৃত্ব দিচ্ছেন সংস্কৃতির ক্ষেত্রে। দিচ্ছেন, কিন্তু একটা টান থাকে মাতৃভাষা। একটা মায়ের ভাষা তো মানুষের শক্তি, আঞ্চলিক ভাষা কিন্তু মানুষের অবশ্যই সবচেয়ে বড় শক্তি। আঞ্চলিকতা থাকুক, কিন্তু এই আঞ্চলিকতাটাকে কি বলবো, এটাকে ওভারকাম করতে হবে প্রয়োজনের তাগিদেই। আপনি যখন উপস্থাপনা করবেন তখন তো আপনি অবশ্যই, যদি সেই উপস্থাপনার জায়গাটুকু হয় যে প্রমিত বাংলা, তাহলে আপনি প্রমিত বাংলাকে পরিপূর্ণ আয়ত্ত করতে হবে। আর আঞ্চলিকতা কখনো কখনো সৌন্দর্য বটে, তবে সেটাকে পরিচর্যার মাধ্যমে অনুশীলন করে আপনাকে এটাকে কি বলবো বাধাটা পার হতে হবে। আপনার জন্মস্থান তো চট্টগ্রামে। আর আপনার বাড়ি? আমার চট্টগ্রামের সন্দ্বীপ, এটি চট্টগ্রামের সংসদীয় আসনের একটি আসন। আমার জন্ম, আমার একেবারে পরিপূর্ণ আমার জন্ম হচ্ছে চট্টগ্রামের হালিশহরেই, হালিশহর বি ব্লকেই। বাবা পাঠানটলি খান সাহেব স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সুদীর্ঘ 33 বছর। ওই সূত্রে আমার পরিবারের আমার ভাই বোন যারা আছেন ওনাদেরও জন্ম পাঠানটলিতে, আর আমার বাবার অরিজিন কিন্তু সন্দ্বীপে। চট্টগ্রামে আপনার শৈশব কেমন কেটেছিল? দুর্দান্ত। আমি যে এলাকায় বড় হয়েছি, হালিশহর বি ব্লক, এটির একটু পাশে গেলেই কিন্তু সাগর, যেটিকে এখন লিং রোড বা মেরিন ড্রাইভ বলছি। ওখানে আমি সকালবেলা সাগর পাড়ে যেতাম, মাছ ধরার চেষ্টা করতাম, মানে কাদাতে নামতাম, মাছ তো ধরতে পারতাম না, এবং বিকেলেও যেতাম। তো এমনও হয়েছে যে আমরা যারা ওই জায়গাটায় বড় হয়েছি, আমার যেটা বলছিলাম হালিশহর বি ব্লক, আমাদের সাগরটা খুব কাছে ছিল। দুরন্তপনার যা যা উপকরণ সব কিছু ছিল। আমরা প্রচুর ক্রিকেট খেলেছি, মারামারি করার সুযোগ ছিল, মারামারি করেছি। মজার কিছু স্মৃতি, মানে ফানি টাইপ বললে একটু ফানি, এবং এটা একটু রোমাঞ্চক আর কি। হ্যাঁ, রোমাঞ্চকর বলতে কি, আমরা যখন ইলিশের মৌসুম হয়, আমাদের হালিশহরের যে বি ব্লকের জায়গা থেকে সাগরটা খুব কাছে আর কি, রাসমণিঘাট। তো ইলিশের মৌসুমে হয় কি 3 মাস ধরে জেলেরা ওখানে একটা বসত বাড়ির মতো করে ফেলে আর কি, ইলিশের জন্য। ওই মৌসুমটাই থেকে মাছ ধরতে যায়, আবার আসে। তো আমরা একবার 3-4 জন বন্ধুকে আমি কুবুদ্ধি দিলাম যে চল আমরা একদিন সাগরে চলে যাই, মাছ সাগরে গিয়ে ইলিশ মাছ ধরা দেখ। আসলে ব্যাপারটা যে এত ভয়াবহ ছিল বুঝতে পারিনি। তো আমার এই কুবুদ্ধির সাথে যারা সম্পৃক্ত ছিল, আমার বন্ধু ফয়সাল, তারপর হচ্ছে কি আমার বন্ধু শকত, সে এখন দুবাই থাকে, তারপর হচ্ছে ইউসুফ, আমরা আমার ছোটবেলার এই সভ্য অসভ্য বন্ধুরা মিলে আমাদের একটা ছোট ভাইকে ম্যানেজ করলাম, ওর নাম হচ্ছে সৈকত। আমাদের উদ্দেশ্য ছিল কিভাবে, মানে যেভাবে হোক ওর সহ যাবো। দেন আমাদের আরেক বড় ভাই ছিল ইমরুল ভাই। তো আমরা গেলাম মাছ পথে, আমরা যখন একটু স্টার্ট করলাম, প্রথম খুব ভালো লাগছিল যে আমরা সাগরে যাচ্ছি, মাছ ধরা দেখবো, ইলিশ মাছ ধরা দেখবো, এটা চিন্তা করে খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু কিছুটুকু মানে যাওয়ার পরেই আস্তে আস্তে সবাই বমি করতে শুরু করলো, আর সবাই আস্তে আস্তে আমাকে গালি যতগুলো দেওয়া যায় আর কি চট্টগ্রামের ভাষায়। প্রথমে কি এটারা জাত দে আরা যাই মেলে মাছ দিয়ে মাছ খাই, কোনো ব্যাপার না। আমরা তো আসলে ওই জেলেদেরকে ম্যানেজ করছি কুবুদ্ধি দিয়ে, মানে দুষ্ট মিষ্টি কথা বলে ম্যানেজ করছি। তাদের জন্য আমরা এখান থেকে মানে মাংস নিয়ে গিয়েছিলাম আর কি, চিকেন মুরগি নিয়ে গেছিলাম। ওনারা ওটাতে রাজি হয়েছে, ওনাদেরকে আমরা মুরগি নিয়ে যাব, ওনারা আমাদেরকে বসে সাগরের মধ্যে ইলিশ মাছ খাবে। তো এরপরে আমাদের ছোট ভাই সৈকত আসলে সে বমি টমি করে রীতিমতো অসুস্থ হয়ে যায় কি মাঝপথে। সো এটা খুব দুষ্টামি করতে গিয়ে ওটা খুব যখন একটা ঘটনা ঘটাই দিয়েছিলাম। শৈশবে কি ভেবেছিলেন যে আপনি অভিনেতা হবেন?
ভাবনা ছিল, ভেবেছিলাম বা অভিনেতা হব, আসলে এগুলো মিথ্যা কথা বলা হবে। তবে যেটা শুরু থেকে বলছিলাম যে উপস্থাপনা করার প্রতি একটা আলাদা রকম টান ছিল। তো উপস্থাপনা করতে গিয়ে বোধন আবৃত্তি পরিষদের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আমার বিনোদিনী বাংলা নাটকের দলের সাথে কাজ করার সুযোগ হয়, আমি শুরু করি। তাও আমার এলাকার দুজন সাংস্কৃতিক কর্মী, ছোট ভাই, তারা এখন স্ব অবস্থানে যথেষ্ট প্রতিষ্ঠিত, ফরহাদ এবং সাজু। সাজু আমাকে বললো যে ভাই আমরা একটা দলে কাজ করছি, আপনি চলেন আমাদের সাথে নাটকের দলে কাজ করবেন। দেন ফরহাদও জোর করলো। আমরা এই দুজনেই আমার আসলে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে কি মঞ্চে শুরু করার জন্য থিয়েটারে। আচ্ছা, আপনি যদি উপস্থাপক বা অভিনেতা না হতেন কি হতেন? ব্যবসায়ী। ব্যবসায়ী? কেন? অনেক টাকা। ইচ্ছা এখনো আছে? ব্যবসায়ী হবই ইনশাল্লাহ। তবে মানে খুব মানুষের ক্ষতি করে যে ব্যবসা বাণিজ্য হয় সেই কাজগুলো করব না। নিজের ভালো থাকার জন্য যতটুকুন সামর্থ্য বা অর্থের দরকার সে মানে সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। মানুষের ক্ষতি করে কোনো বড় ব্যবসায়ী হতে চায় না। আচ্ছা, এক রাত একটা কথা আছে, মানে এক রাত উঠে যায় উপরে, ওইটা কিভাবে আপনি দেখেন? সেলিব্রিটি এক রাত উঠে গেছে, এটা তো সাম করে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে জীবনের সাথেও এমনটাই হয় অনেক সময়। এটা বিশ্বাসই করি না এক রাতে উঠা বা এক রাতে নেমে যাওয়া। যেই আমাদের কিছুদিন আগে পার্থদা একজন একটা বিষয়ে কথা বলেছিলেন যে যেই শিল্পীর বেড়ে উঠতে হয়তো কথাটা এরকম হতে পারে, যে শিল্পীর উঠতে 10 বছর লাগে তাকে টেনে হিস্ট্রি নামাতেও কিন্তু 10 বছর লাগবে। সো শিল্পী আসলে ওভাবে হয়ে উঠতে হয়, যে হঠাৎ করে তারকা খ্যাতি এটা আসলে মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না আর কি। হঠাৎ করে তারকা খ্যাতি, হিংসাও করার কিছু নাই, যদি কেউ জনপ্রিয় হয়ে যায় তার জন্য শুভকামনা, কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠতে পারলে থাকা যায় অনেক। এখন আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ সিনেমা অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, কেন? আগের মতো সেই সিনেমাগুলো এখন আর পাচ্ছি না কেন? দর্শক অশ্লীলতা পছন্দ করে, তাই অশ্লীল হচ্ছে আর কি। দর্শক পছন্দ করে? ডেফিনেটলি দর্শক মুখে বলছে যে আমরা ভালো কাজ চাই, ভালো মানুষই তো দর্শকরা পছন্দ করে না। ভালো মানুষ যারা আছে তাদেরকে তো একেবারে পেছনে রাখে সাধারণ জনগণ। আগে অশ্লীল শুধু সিনেমায় না, গানে, সব জায়গায়। আমরা জানি আপনি গানও করেন ভালো। না, আমি গান করি না একদম। না, এমনি গুনগুন করে মাঝে মধ্যে। আসলে আগে ভাবতাম যে এগুলো করলে বোধহয় মেয়েরা ইমপ্রেস হয়, আসলে মেয়েরা টাকা ছাড়া কোনো গান টান কবিতা কোনো কিছুতে ইমপ্রেস হয় না। ইমপ্রেস করার জন্য কি গান গেয়েছিলেন? কোথাও গাইনি, এমনি নিজে যে গুনগুন করে ভাবতাম আর কি। বাট আসলে এগুলো যদি কাজ করার জন্য মেয়েদেরকে গেয়েছিলেন? নিজের জন্য করতাম। নিজের জন্য গিয়েছিলেন, নিজেকে ভালোবাসতেন? এখনো বাসি, এখনো বাসেন? সবসময় বাসবো। আচ্ছা, এখন আমরা অনুষ্ঠানের লাস্ট পর্যায়ে শুধু আপনার কাছ থেকে একটা জানতে চাই, অভিনেতাদের যারা অভিনেতা হতে চায় তাদের জন্য কিছু টিপস যদি দেন। অভিনেতা বা নাট্যকর্মী যারা হতে চাই আমরা, আমাদের আগামীতে যারা আমরা এই মাধ্যমে কাজ করতে চাই, প্রথম শর্ত হচ্ছে ভাইয়া সৎ হতে হবে। সততার কোনো বিকল্প নেই। আপনাকে রেওয়াজ করতে হবে, রিহার্সাল করতে হবে। এই ক্ষেত্রে নিজের সাথে নিজের একটা যুদ্ধ আছে, সততার যুদ্ধ। আপনি 3টায় রিহার্সালে যাওয়ার কথা, আপনি 3টায় রিহার্সালে না গিয়ে হয়তো দলপ্রধানকে বা আমাদের যারা গুরু থাকেন ওনাদেরকে আপনি ম্যানেজ করলেন যে না দাদা আমি 3টা 30-এ আসবো। আসলে আপনি কিন্তু রাস্তা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন। আপনি 3টার ক্লাসটাই 3টায় যান। এই সততাটুকু মেনে থাকবেন, মেনে চলবেন। আর মানে বাড়তি গসিপের কিছু নাই। কেউ কাউকে কোনোভাবে সহযোগিতা করে না, নিজের সহযোগিতা নিজেকেই করতে হবে। আর এ আমাকে এটা দিবে, ও আমাকে এটা দিবে, আমার তো এটা নাই, এগুলো করা যাবে না জীবনে। আপনি যেটুকু আছেন সেটুকুতে আপনিই বেস্ট। আরেকটা কথা আমি লক্ষ্য করেছি কি, সবাই চাইবে আপনি বড় হন, কিন্তু চাইবে না যে আমার চাইতে বেশি বড় হন। হ্যাঁ, এটা আমাদের অঙ্গনে সব ক্ষেত্রে আছে। সবাই চায় আসলে একটা পর্যায়ে গিয়ে সে যেন তার থেকে একটু আপাত দৃষ্টিতে একটু কম ওঠে। এটা থাকে, এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার কিছু নেই। নিজের কাজ করতে হবে, নিজের কাজ দিয়ে নিজেকে এগিয়ে যেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সার্কেল নিয়ে যদি কিছু বলতেন। আমি আপনাকেও নিয়ে কিছু বলতে চাই। প্রথমত সার্কেল নিয়ে তো অবশ্যই আপনার উপস্থাপনা আমার ভালো লেগেছে। আমি আগেও লক্ষ্য করেছি আপনারা খুব ভালো প্রোগ্রাম করেন, আপনারা ভালো করছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এবং সেই সাথে সার্কেল টিভিকে নিয়ে একটু বলতে চাই, এটি আমার একেবারেই ব্যক্তিগত অভিমত। আমাদের সার্কেল টিভির যিনি আছেন একজন ভালোবাসার মানুষ এবং আমাদের সবার পছন্দের। ব্যক্তিগতভাবে আমি ওনাকে অনেক দিন ধরে চিনি, দীর্ঘদিন ধরে। একজন ভালো ক্রীড়া সংগঠক, সফল ক্রীড়া সংগঠক, এবং সবার কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে, আমাদের মিডিয়া অঙ্গনে সবার কিন্তু একটা ভালোবাসার মানুষ। আমাদের সার্কেল টিভির
সি ইউ আমাদের আবেদিন শাকিল ভাই আপনি এবং আপনার টিম এবং সার্কেল যেটি করছেন আমি এটুকু বলবো অসাধারণ, এক কথায় অসাধারণ এই প্রচেষ্টা। কারণ চট্টগ্রামের যে মিডিয়ার বিস্তৃতি সেটি কিন্তু আপনার হাত ধরে আরও ত্বরান্বিত হচ্ছে। এমন তো চমৎকার স্টুডিও, আমি অনেক স্টুডিওতে কাজ করার সৌভাগ্য হয়েছে, এত চমৎকার স্টুডিও সেট আপ এবং টিমের প্রত্যেকটা মানুষ এত আন্তরিক, এটুকুন না বললেই অন্যায় হয়ে যায়। এবং আবেদিন শাকিল ভাই এবং সার্কেল টিভির জন্য অনেক অনেক শুভকামনা। বিশেষত আমার মতো একজন ছোট্ট মানুষকে আপনারা এখানে ডেকে এনে সম্মানিত করেছেন এবং সার্কেল টিভির প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আবেদিন শাকিল ভাই, আপনি এগিয়ে যান, আপনার টিম এগিয়ে যাক, শুভকামনা। অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।